ভোট দিলেও রাষ্ট্রপতি হয়ে যাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, না দিলেও আসলে মুনাফেকিটা কোথায়? এই নির্বাচন হওয়ার পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী আবার বলছেন হুম, হুম। যে আমরা ৭০ অনুচ্ছেদের বাধা তুলে দেব। তো তাহলে তুমি এই ভোটের আগে তুললা না কেন? বাংলাদেশের আপনি কারো আপনি কি একমত এমন হওয়ার কারো দরকার কথা নাই। বলতে পারেন? অরাজনৈতিক ব্যক্তি কিন্তু সকলের কাছে গ্রহণযোগ্য। মানে ৫ই আগস্টের পরে আমরা দেখলাম ডক্টর ইউনূসের নাম এসেছিল। হলো সেই ইচ্ছাটাই তো নাই শারমিন। আমার প্রশ্নটা হলো সেই জায়গাটাতে যে ওই সদিচ্ছাটুকু যে আচ্ছা আসেন খুঁজি যে তারাই প্রধানমন্ত্রীকে অলওয়েজ ভুল বুঝায়, হুম, অলওয়েজ ভুল পথে নেয়। হ্যাঁ, প্রধানমন্ত্রী কিন্তু ফেরেশতা। হুম, হুম, যখন শেখ হাসিনার পতন হলো তখন কিন্তু কেউ আর কোনো মন্ত্রীকে গালি দিল না। হুম, হুম। সকল দোষ গিয়ে বিএনপির রুমিন ফারহানা এখন যখন স্বার্থ পেল না, তখন বিএনপি সমালোচনা শুরু করল। আমি কিন্তু বটতলার উকিল। আপনারাই বলতেছেন রুমিন ফারহানাকে বানাইছে, তো বানানো মানে নিশ্চয় রুমিন ফারহানা বিরাট একটা কিছু হচ্ছে আপনাদের হুম, মত অনুযায়ী। আমি কিন্তু বিএনপির চাঁদাবাজির সমালোচনা শুরু করলাম 2025-এর শুরু থেকে। তো কি আমি চাঁদাবাজির কি বুঝতে সমালোচনাই কি পারছি আপনার জন্য কাল হয়েছিল? বড় একটা ভূমিকা তো রেখেছে বটে। আচ্ছা। এখন আপনি যদি গ্যাস সংকট, বিদ্যুৎ সংকটের কথা বলেন, আপনি কি বলবেন আওয়ামী লীগ দায়ী? কিন্তু সরকার কি ৬ মাসে এমন কিছু করতে পারত যার কারণে এই দুর্ভোগটা এড়ানো যেত? প্রধানমন্ত্রীর ইমেজ পুনরুদ্ধারের কর্মসূচি হয়েছে ৬ মাসে। একটা সবজি এবং ডাল দিয়ে দুপুরের খানা। আমার তো মনে হয় প্রধানমন্ত্রীর ব্রেইন ফাংশন অনেক গুরুত্বপূর্ণ। সো আমার মনে হয় উনার পুষ্টিকর খাবার খাওয়া দরকার আ এবং একটা যেটি এখন আসছে যে শেখ হাসিনা ফিরবেন। ডিসেম্বরে ফিরবেন, সদল বলে ফিরবেন। এখন রাজনীতিতে না আপনাকে কেউ জায়গা করে দেবে না। রাজনীতিতে সুসময় আসবে তবে আমি ফিরবো। আ এটা বোধহয় কাজ করে না। তারা চায় ধরে নিয়ে আসতে, বেঁধে নিয়ে আসতে। কিন্তু শেখ হাসিনা এখন বলছে তিনি নিজেই ফিরতে চান, আত্মসমর্পণ করতে চান। মানে হয়তো তাকে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানোটা কি সরকারের উদ্দেশ্য? নাকি বিষয়টাকে নিয়ে খেলাধুলা করা সরকারের উদ্দেশ্য? যদি খেলাধুলা হয় তাহলে না উনি আসলে কিন্তু হবে না। ভারতকে নিয়ে আসতে হবে, বেঁধে নিয়ে আসতে হবে। প্রশ্ন হবে লাগামহীন। জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মনোনয়নের পর রাষ্ট্রপতি হিসেবে তিনি সুনিশ্চিত হলেও কেন ভোটাভুটির আনুষ্ঠানিকতা? কর্নেল অলি আহমেদকে প্রার্থী করে যার ১৬ কলা পূর্ণ করেছে বিরোধী দলীয় জোট। শুধু নতুন রাষ্ট্রপতি নয়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সহ মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন ৫ নতুন মুখ। কেমন হলো এই সংযোজন? আর কেমন গেল পুরনোদের ১৮০ দিনের পারফরম্যান্স? দায়িত্ব নেওয়ার পরপরই আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা, এই ৩টি বিষয়কে অগ্রাধিকার দিয়েছিল সরকার। অগ্রাধিকার দেওয়া ক্ষেত্রগুলোতেই কেন বিশেষ দুরবস্থা? প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার শর্ত দিয়েছে সরকার। কিন্তু সরকার কি আসলেই চায় শেখ হাসিনা ফিরুক? অভিযোগ আছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে তৎপর সাবেক বিএনপির এবং বর্তমানে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। আসলেই কি তাই? আওয়ামী লীগ আমলে সর্বশক্তি দিয়ে বিএনপির পক্ষে কথা বলা রুমিন ফারহানা কি স্বার্থে আঘাত পেয়ে এখন বিএনপির বিপক্ষে কড়া কথা বলছেন? ঠিক যেদিন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেলেন, সেদিনই কেন দল থেকে বহিষ্কার করা হলো রুমিন ফারহানাকে? এসব নিয়ে পালস অফ পলিটিক্সে কথা বলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি। ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সময় দিয়ে যুক্ত হয়েছেন। যেটি নিয়ে শুরু করব, আপনার আ রাষ্ট্রপতি নির্বাচনে আপনার ভোট না দেয়াটা আলোচনায় আসছে। আপনি একটা গণমাধ্যমে দেখছিলাম, কেন আপনি ভোট দেন নাই সে বিষয়ে আপনি বলেওছেন। তারপরেও একটু আপনার কাছে জানতে চাওয়া, যে এই যে আ আপনি আসলে বলেছেন যে এটা একটা অনর্থক আয়োজন। এই অনর্থক আয়োজনের মধ্যে আসলেই তো মানে আ ভোট দিলেও রাষ্ট্রপতি হয়ে যাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, না দিলেও আসলে সেরকমটাই হয়ে যাবেন। কিন্তু এই পুরো অনর্থক আয়োজনে শুধুমাত্র সরকারি দলই না, বিরোধী দলও যুক্ত হলো। তারা আবার একজনকে প্রার্থীও করলেন, কর্নেল অলি আহমেদকে। ভোটা তিনি আবার কিছু সংখ্যক ভোটও পেলেন। মানে কেন? এর মাহাত্ম্যটা কি? এত আয়োজন করে অনর্থক কাজটা করবার মাহাত্ম্য কি? এটা তো আসলে বিরোধী দল বলতে পারবে কেন তারা এটার অংশ নিল বা কেন তারা এটার অংশ হলো। সো আমি তো এটা বলতে পারবো না। ১। ২ হচ্ছে যে দেখুন আমার কাছে মনে হয়েছে যে আ নিঃসন্দেহে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের বেশিরভাগ মানুষের এবং আমার অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত সম্মানের একজন ব্যক্তি।
কিন্তু আসলে গণতন্ত্র মানে হচ্ছে যদি ভোট আপনি মিন করে থাকেন, সেখানে একটা অনিশ্চয়তা থাকতেই হবে। এবং সেই অনিশ্চয়তাটা যদি না থাকে তাহলে এটাকে আমি ভোট না বলে রাদার আমি মনোনীত বলতে পারি। তাই না? এবং ভোটের আগেই আমরা জানি যে কে কতটা ভোট পাবে ইভেন এটাও আমরা জানি। যে উনি কতটা পাবেন এবং উনি কতটা পাবেন। তো এটাকে আমি কি করে ভোট বলি, তাই না? এটা একদম আমার খুবই ক্ষুদ্র জ্ঞানে আমার কিছুতেই এটা ভোট মনে হয়নি। ২ হচ্ছে যে ৭০ অনুচ্ছেদ যেটা বিএনপি বার যেই প্রসঙ্গটা তুলেছে নির্বাচনের আগে ৩১ দফা যখন দিয়েছে তখন এবং তারও আগে যখন ভিশন 2030 তারা ডিক্লেয়ার করেছিল ব্যাক ইন 2016 তখন থেকে তারা ৭০ অনুচ্ছেদ সংশোধন করা হবে। দলের এমপিরা দলের সিদ্ধান্তের বাইরে গিয়েও তারা তাদের স্বাধীন মতামত প্রকাশ করতে পারবে, ভোট দিতে পারবে। এগুলো তারা ক্যাম্পেইন করেছে। সেই ক্যাম্পেইনের আমি একটা অংশ ছিলাম। কারণ সেই ক্যাম্পেইন আমিও করেছি। ২০১৬ সাল থেকে আমিও বলেছি যে যেহেতু আমি তখন বিএনপির অংশ ছিলাম, আমি ৭০ অনুচ্ছেদ আমরা যদি ক্ষমতায় যাই, বিএনপি যদি ক্ষমতায় যায়, ৭০ অনুচ্ছেদে আমরা বড় ধরনের একটা সংস্কার আনবো যে অর্থ বিল এবং সরকারের প্রতি অনাস্থা এইরকম কিছু মেজর জায়গা ছাড়া বাংলাদেশের যেকোনো ইস্যুতে সরকারি দল হোক বিরোধী দল হোক তারা স্বাধীনভাবে তাদের ভোট দিতে পারবে। এই নির্বাচনের আগে বা এই মনোনয়নের আগে আমরা দেখলাম যে সরকারি দলের চিফ হুইপ একেবারে ঘোষণা দিয়ে বললেন যে দলের বাইরে যদি কেউ ভোট দেয় তাহলে তার সংসদ সদস্য পদ থাকবে না। তার মানে কি তাদের এক ধরনের সন্দেহ ছিল যে দলের বাইরে ভোট যেতে পারে, দলের বাইরে দলের সদস্যরা আর কাউকে ভোট দিতে পারে। কেন তাদের এই সন্দেহ ছিল? যদি তাই থেকে থাকে তাহলে কি আমরা বলতে পারি যে দলের সদস্যদের উপরেই বা প্রার্থীর উপরেই দলের নিজস্ব আস্থা নেই এবং তারা যে ৭০ অনুচ্ছেদের সংশোধনের কথা বলছে সেটা ইমপ্লিমেন্ট করবার মতন নৈতিক সাহস এবং স্বচ্ছতা তাদের মধ্যে নেই। তো আমার কাছে মনে হচ্ছে যে যেই ৭০ অনুচ্ছেদ নিয়ে এত আলোচনা, এত ক্যাম্পেইন এবং আমি যার অংশ আহ সেটা তো আসলে হলো না। ৩ হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতির পদটা অনেকটাই আলংকরিক এবং আমরা নিজেরাই এই কথাটা বহুবার বলেছি। তো এই কারণে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে, আনা হবে, আনবো আমরা ক্ষমতায় গেলে এগুলো কি এই দলগুলো বলেনি? বলেছে তো। কিন্তু এখন আপনি গত ৬ মাসে আ এই ধরনের কোনো আলোচনা বা এই ধরনের কোনো উদ্যোগ না দেখবেন সরকারি দল থেকে, না দেখবেন বিরোধী দল থেকে। তো এই যে একটি আলংকারিক পদে আপনি একজনকে দিচ্ছেন, না, হ্যাঁ? বিরোধী দলের পদ যার আসলে বিরোধী দল তেমন থেকে কোনো তো টুকটাক বলেই। বিরোধী দল থেকে তো জুলাই সনদ বাস্তবায়নের জন্য বলছে। আর জুলাই সনদে তো আসলে ভারসাম্য আনার বিষয়গুলো বলা আছে। ৭০ অনুচ্ছেদ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর মানে ভারসাম্য যেটা বলছিলেন, সে বিষয়গুলো তো আছে। মানে বিরোধী দলের পক্ষ হ্যাঁ, থেকে এগুলো দাবি করে তো। এটা তো কেবলমাত্র আসলে বিরোধী দলের ইস্যু ছিল না। এটা ছিল আওয়ামী লীগের বাইরে বাকি যত দল আজকে আপনি হুম, সংসদে দেখতে পাচ্ছেন, প্রত্যেকের হুম, দাবি। কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করবার জন্য যেই আ সদিচ্ছাটা বা সেটাকে ইমপ্লিমেন্ট করতে বাধ্য করবার জন্য যেই চাপটা, কোনটাই কিন্তু আমরা সেভাবে দেখছি না। হ্যাঁ? কিছু টুটকা কথা বলা হচ্ছে, হ্যাঁ করা হবে, করতে হবে। এই পর্যন্তই। আপনি দেখেন এখন পর্যন্ত কিন্তু আমরা সেই প্রেশারটা বা সেই চাপটা বা সেই সদিচ্ছাটা সরকারের তরফে হুম, আমরা দেখি নাই। সো এটা যেহেতু একটি আলংকারিক পদ, হ্যাঁ? অর্নামেন্টাল পজিশন বাট একটা মানে হেড অফ দ্য স্টেট, হেড অফ দ্য মানে স্টেট দিন রাষ্ট্রপতি। এটাকে আমরা একজন মানে যিনি সকল দল মতের কাছে গ্রহণযোগ্য, অরাজনৈতিক, হুম, নিরপেক্ষ একজন ব্যক্তি। হ্যাঁ? গ্রহণযোগ্য বললে অনেকে আবার আমার সঙ্গে তর্ক তুলবেন, তবে কি উনি গ্রহণযোগ্য নন? হুম। না আমি সেই অর্থে বলিনি। আমি বলেছি নির্দলীয় সকলের কাছে গ্রহণযোগ্য। সকলের কাছে গ্রহণযোগ্য হলে তো রাষ্ট্রপতি পদে একজন দাঁড়াতেন, দুজন দাঁড়াতেন না। তার মানে আরেকটা দলের কাছে মনে হয়েছে না উনি না হয়ে উনি হলে ভালো। তাই না? সো আমরা যদি বিচারপতি শাহাবুদ্দিনের মতন 1991 এর কথা বলছি। বিচারপতি শাহাবুদ্দিনের মতন একজনকে আমরা পেতাম 1996 এ যাকে প্রেসিডেন্ট করা হলো। সো তাহলে হয়তো যেটা সকলের জন্য গ্রহণযোগ্য, যার কোনো দলীয় হিস্ট্রি নাই। তাহলে হয়তো বেটার হতো। কারণ যেহেতু আপনি ৭০ এর বাইরে যাচ্ছেন না, যেহেতু আপনি ভোটটাকে ঠিক ভোট রাখছেন না। সো তাহলে আপনি এমন একজনকে দিন মানে এমনিই যে তো যিনি আপনিও আসলেই বললেন যে সকলের কাছে আপনিই তো গ্রহণযোগ্য। বললেন এটা আলংকারিক একটা পদ। ফলে রাজনৈতিক ব্যক্তি যাক, অরাজনৈতিক ব্যক্তি যাক, কি বা যায় আসে? আলংকারিক হলেও সামান্য কিছু পাওয়ার তার কাছে আছে। এবং বিশেষ করে যখন সরকার কোনো ক্রাইসিস এ পড়বে,
যখন কোনো জরুরি অবস্থা জারির মতন অবস্থা তৈরি হতেও পারে, যেমন 5th অগস্টের পরে একটা স্পেশাল সিচুয়েশন, একটা স্পেশাল সার্কামস্ট্যান্স তৈরি হচ্ছিল, তখন রাষ্ট্রপতির প্রয়োজনীয়তাটা বা রাষ্ট্রপতির পারফরমেন্সের ক্ষেত্রটা কিন্তু অনেক বৃহৎ। তো সে কারণেই তখন রাষ্ট্রকে রক্ষার একটা ব্যাপার হয়, রাষ্ট্রকে রক্ষার একটা প্রশ্ন আসে। সে কারণেই আমি এটা আমার মত, আমার সঙ্গে আপনার একমত হতে হবে না, আমার সঙ্গে বাংলাদেশের আপনি কারো আপনি কি একমত এমন হওয়ার কারো দরকার কথা নাই। বলতে পারেন অরাজনৈতিক ব্যক্তি কিন্তু সকলের কাছে গ্রহণযোগ্য? মানে ৫ই আগস্টের পরে আমরা দেখলাম ডক্টর ইউনূসের নাম এসেছিল। তিনি হয়ে গেলেন প্রধান উপদেষ্টা। এই রাষ্ট্রপতি নির্বাচনেও তার নামটা আলোচনায় ছিল। আ ফলে তিনি কি আপনার পছন্দের হতে পারতেন? বা আপনার মনে হয় কি? কে হতে পারতেন গ্রহণযোগ্য অরাজনৈতিক? এটা তো রাজনৈতিক দলগুলো মিলে আলোচনা করবে। আমি তো নাম প্রস্তাব আমি এককভাবে করতে পারি না। এটা রাজনৈতিক দলগুলো, সেই ইচ্ছাটাই তো নাই শারমিন। আমার প্রশ্নটা হলো সেই জায়গাটাতে যে ওই সদিচ্ছাটুকু যে আচ্ছা আসেন খুঁজি, আসেন বের করার চেষ্টা করি, আচ্ছা পাইলাম না, ঠিক আছে হইল না, তাইলে আসেন আমরা ভোট দিই। কথা বুঝো শারমিন, যে আমরা প্রথমে খুঁজলাম, পেলাম না, হুম, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আসছে ভোট। ভোট যদি হয় তাহলে ৭০ এখানে প্লে করতে পারবে না রোল। তাহলে যার যার খুশি শেষে প্রার্থী দেবেন, সেই প্রার্থীকে যার খুশি সে ভোট দেবে। এই এই স্বাধীনতাটুকু এমপিদের দেওয়া উচিত ছিল, এটা আমার মত। এবং আমার আমার মনে হয়েছে যে এই প্রহসনের আসলে অংশ হওয়ার কোনো অর্থ নেই। বাট দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন দ্যাট আই ডোন্ট সাপোর্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নো, নট এট অল। I have my full respect and honor for him. আমার তার ব্যাপারে কোনো প্রশ্ন নাই। কিন্তু এটা আসলে ব্যক্তি সংক্রান্ত বিষয় হুম। নয়। কিন্তু ওইটা এটা কি একটা হলো? মানে প্রিন্সিপালের ওই যে ব্যাপার। সকলের কাছে গ্রহণযোগ্য, ওই বিষয়টা কি আসলে হলো? কারণ দেখলাম জামায়াতও মানে বিরোধী পক্ষের তারাও বিষয়টাকে এক্সাক্টলি। অ্যা স্বাচ্ছন্দ্যে মেনে নিচ্ছে। এমনকি আওয়ামী লীগের পক্ষ থেকেও আমি দেখছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী একটা ভয়েস রেকর্ড আরকি বা একটা কথোপকথনের অংশ উনার তিনিও উনার বলছিলেন যে ভয়েসটা আমি হ্যাঁ, শুনেছি যে উনি বলছেন যে আ বা ইউনূস সাহেবের জিভ লক হ্যাঁ, করছিল হ্যাঁ। প্রেসিডেন্ট হওয়ার জন্য। ভালো হয়েছে তাকে করা হয়নি। উনার রাগটা হচ্ছে ইউনূসের হুম, উপরে। হুম, হুম। না, উনার খুশি হচ্ছে ইউনূস হতে অন্তত পারে নাই। একজন রাজনৈতিক ব্যক্তিকে, রাজনীতিবিদকে করা হয়েছে বলে তিনি বিএনপিকে ধন্যবাদও জানিয়েছেন। সেই অংশেই ছিল। হ্যাঁ, হুম, না দ্যাট ইজ ফাইন। আমি যদি সেটা হয় তাহলে আওয়ামী লীগ বলতে পারতো যে আমাদের মানে তাহলে সকল দল মিলে যদি মনে করতেন, আপনি বুঝেন আমি তাত্ত্বিক আলোচনা যেটা করছি, যে হুম, সকল দল মিলে যদি একটা নাম প্রস্তাব করতেন, সেটা অলি আহমেদ হোক, সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর হোক, কিংবা সেটা ডক্টর ইউনূস হোক, যেই হোক না কেন, এক হতে পারে, সেটা একটা প্রসেস, যে সকলে মিলে আমরা একটা নাম দিলাম, হুম, দ্যাট ইজ ফাইন। দুই হতে পারে, যদি সেটা না হয় তাহলে ভোটের ক্ষেত্রে কোনো ৭০ অনুচ্ছেদের বাধা হুম, থাকতে পারবে জি। না। এটা হলে হয়তো আমি নিজেই মির্জা ফখরুল ইসলামকে ভোট দিতাম, আমি হুম, ভোটটা দিতাম। কিন্তু আমার আর্গুমেন্টটা ওই জায়গাটাতে না। আমার আর্গুমেন্টটা হচ্ছে ৭০ অনুচ্ছেদের বাধাটা আপনারা কেন রাখছেন? এবং আপনি দেখেন মুনাফিকিটা কোথায়? এই নির্বাচন হওয়ার পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী আবার বলছেন হুম, হুম। যে আমরা ৭০ অনুচ্ছেদের বাধা তুলে দেব। তো তাহলে তুমি এই ভোটের আগে তুললা না কেন? মানে এই এই মুনাফিকিগুলো ভালো লাগে নাই আমার কাছে। এই সিম্পল, আর কিছু না। আর যে নতুন মন্ত্রিসভায় যারা নতুন মুখ যারা যোগ হলো, আ আপনার সেই সেই নতুন যোগটাকে কেমন মনে হলো? যারা নতুন আসলেন? আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ভিন্ন রকম দৃষ্টান্ত, এবং এই দৃষ্টান্তটি আমার ভালো লেগেছে। কেন ভালো লেগেছে? যে নরমালি আমরা মন্ত্রীদের পারফরম্যান্স একবার মন্ত্রী হয়ে যাওয়ার পর সেটার কোনো আর রেটিং আমরা করি না। যে আচ্ছা অমুক, অমুক মন্ত্রী ভালো করছে, তো উনি থাকবেন, বা অমুক মন্ত্রী উনার জায়গায় হয়তো অত ভালো করছেন না। সো উনাকে আমরা সরিয়ে অন্য কোথাও দেই। এইটা কিন্তু আমরা অতীতে কখনো দেখি নাই। বাট ফর দ্যা ফার্স্ট টাইম এটা অন্তত একটা মানে শুরু হলো। এখন মন্ত্রীরা আরেকটু সচেতন থাকবেন বলে আমার ধারণা। যে যদি না, পারফরম্যান্স মানে গত খুব ভালো সরকার না মানে আমি হয় আওয়ামী তাহলে লীগ হয়তো সরকারের সরিয়ে সময় দেওয়া বলছি। যাবে। সেখানেও তো মন্ত্রিসভায় রদবদলের ঘটনা ঘটেছে। হ্যাঁ, কিন্তু এটা একেবারে ১৮০ দিনের মধ্যে, যেটা হুম, প্রাইম মিনিস্টার একটা বলেছিলেন যে আমি ১৮০ দিন পারফরম্যান্স দেখব। হুম, তারপর আমি কাউকে ইনক্লুড করব, কাউকে এক্সক্লুড করব। সো হি কেপ্ট হিজ প্রমিস। ওই জায়গাটাতে আমার ভালো লেগেছে যে ঠিক আছে ১৮০ দিন। এর মধ্যে প্রশ্ন আসতে পারে বিদ্যুৎ মন্ত্রী ইজ আ টোটাল ফেইলিউর। ওনাকে কেন কিছু করা হলো না? এর মধ্যে প্রশ্ন আসতে পারে বিদ্যুৎ মন্ত্রী আগেও বিদ্যুৎ মন্ত্রী ছিলেন এবং উনি সরকারকে ডুবিয়েছেন। কিন্তু হুম, ওনার অবস্থার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এটা ডেফিনিটলি যিনি সরকার প্রধান আছেন উনি নিশ্চয়ই এই বিষয়গুলো বিবেচনায় নেবেন বা নিচ্ছেন।
আর ইন্টারেস্টিং যেটা হয়েছে যে এখন আমাদের ডাবল ডাবল মন্ত্রী হয়েছে, যেমন হুম তথ্যমন্ত্রী দুজন। আজকেই আমি জাগো নিউজে দেখছিলাম আপনার এখানে হুম বসার আগে, যে এখন পর্যন্ত যিনি ভূতপূর্ব তথ্য মানে যিনি আগের তথ্যমন্ত্রী ছিলেন, হুম উনি কিন্তু এখনো জহিরুদ্দিন স্বপন। হুম তথ্যমন্ত্রী আছেন। So, এই মুহূর্তে যে মুহূর্তে আমি আপনি কথা বলছি, আমাদের এখন তথ্যমন্ত্রী দুজন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুজন। তো এটাও কিন্তু ইতিহাসে নজিরবিহীন। বিরল ঘটনা, মানে একই সঙ্গে একই মন্ত্রণালয়ে দুজন মন্ত্রী দুজন প্রতিমন্ত্রী। তো আমি জানি না, এটা আসলে সরকারের নিশ্চয়ই কোনো প্ল্যান আছে। তো এটা তো এখনো 24 আওয়ার্স পার দেখা হয় নাই, যাচ্ছে যে লেটস সি কিছু, কিছু হোয়াটস দ্য গণমাধ্যমে প্ল্যান। দেখছি যে মানে আগের মানে তথ্যমন্ত্রী যিনি জহিরুদ্দিন স্বপন তাকে প্রধানমন্ত্রীর মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হবে। এরকমটা দেখছি। আর আন্দালিব রহমান পার্থ থাকবেন হচ্ছে তথ্যমন্ত্রী। এরকম খবর আসছে। আমিও সেটা দেখেছি। হ্যাঁ। আমি দেখেছি, বাট এখন পর্যন্ত মানে আমি ঠিক এইজন্যই বললাম, যখন আপনি আর আমি কথা হুম, হুম, বলছি, এই মুহূর্তে আমাদের দুজন করে মন্ত্রী আছেন। হুম। তো এটা কি মানে আপনি ভেতরে থেকে দেখেছেন জোটের মধ্যে জোট নেতাদেরকেও দেখেছেন। জহিরুদ্দিন স্বপনের চাইতে কি আন্দালিব রহমান পার্থ তার যোগ্যতর তথ্যমন্ত্রী হিসেবে বা তিনি কি একটু কম যোগ্য? আ যিনি আগে ছিলেন বা আ এখনো আছেন? যিনি ছিলেন উনি মাত্র ৬ মাস কাজ করেছেন। আমার পক্ষে ইভ্যালুয়েশন দেয়াটা মুশকিল। আর পার্থ ভাই হি ইজ নাও ফর দ্যা ফার্স্ট টাইম। এখনো উনি কাজ শুরুই করেননি। সো এই কম্প্যারিজন তো আসেই না। আর দুজনকেই ব্যক্তিগতভাবে আমি চিনি। দুজনেই চমৎকার মানুষ। দুজনেই আ অত্যন্ত আমি কি বলবো? অত্যন্ত চমৎকারভাবে কথা বলেন মিডিয়ার সঙ্গে। দুজনেরই খুব ভালো একটা বোঝাপড়া আছে, যতদূর আমি জানি। হুম। সো আমার কাছে মনে হয়েছে, দেখা যাক কি হয়। আচ্ছা, মাত্র ১৮০ দিন বলছেন। এই ১৮০ দিনে আপনি আসলে আপনি তো খুব আপনার সাথে মিডিয়ার সম্পর্ক খুব ভালো। আমরা যখন গণমাধ্যমে মেইনস্ট্রিম মিডিয়াগুলোতে কাজ করতাম তখনও দেখেছি বা অন্যান্য যারা আছে তাদের সাথেও আপনার সম্পর্ক খুব ভালো। আপনি মানে আপনি আসলে পার্থক্য কতটুকু দেখলেন এই ১৮০ দিনে গণমাধ্যমে কি পরিবর্তন হলো? আ আপনি গণমাধ্যমের ভূমিকার কথা বলছেন? সার্বিকভাবেই বলছি গণমাধ্যমের ভূমিকার কথা, গণমাধ্যমের ভেতরের চিত্রের কথা। কারণ আপনি যখন ভেতরে যান, ভেতরের অনেক কিছুই আপনার চোখে পড়ে বা অনেকেই আপনার সাথে খুব ক্লোজলি মেশেন। ফলে এই প্রশ্নটা করছি যে গণমাধ্যমের ভেতরে গণমাধ্যমের ভূমিকা কি পরিবর্তন হলো? আ দেখুন, গণমাধ্যমের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে। মানে আগের আমলে চাপে হোক, সেলফ সেন্সরশিপ এর জন্য হোক, বা মালিক পক্ষের চাহিদা অনুযায়ী হোক, তাদেরকে একভাবে কাজ করতে হয়েছে। হ্যাঁ? যেটা হয়তো অনেক সময় প্রফেশনাল এথিক্স এর সাথেও এক ধরনের ক্ল্যাশ তৈরি হয়েছে। মানে হতে বাধ্য হয়েছে। মালিক পক্ষের চাপ আছে, এজেন্সির চাপ আছে। সব মিলিয়ে গণমাধ্যম ওয়াজ আন্ডার প্রেশার। তো আন্ডার প্রেশার এ তাদের কিছু, কিছু কাজ হয়তো অনেক সময় করতে হয়েছে, যেটা প্রফেশনাল এথিক্স এর সাথে খুব ভালোভাবে যায় না। কিছুটা বিচ্যুতি হয়। আর আমাদের মতন দেশে এটা খুব একটা আ আশ্চর্যের ব্যাপারও না। ঠিক আছে? সেখানে এখন আবার তাদের মধ্যে সেই ভীতিটা কাজ করছে যে এখন আমাদের আরো সুপার সার্ভিস দিতে হবে। হ্যাঁ? ওই সরকারকে আমরা যেভাবে সার্ভিস দিয়েছি, এখন তো আবার একেবারে 180 ডিগ্রি ডিফারেন্ট একটা গভর্নমেন্ট। তো এখন এদেরকে আবার যতটুকু না দরকার প্রফেশনালি, তার চেয়ে বেশি সার্ভিস তাদেরকে হয়তো অনেক সময় দিতে হতে পারে। একটা ভীতি গণমাধ্যমের উপর ১ম দিকে খুবই কাজ করেছে। এটা হয়তো এখন অনেকটাই কমে আসছে। আরেকটা হচ্ছে যে সর্বত্র তো এক ধরনের ইমব্যালেন্স তৈরি হয়েছে। হ্যাঁ? সর্বোচ্চ এক ধরনের ইমব্যালেন্স তৈরি হয়েছে। সেটা কিরকম? সেটা হচ্ছে যে এটা আওয়ামী লীগের আমল থেকে আমরা দেখে এসছি যে আমরা সরকার প্রধানকে বাদ দিয়ে আর সকলের হুম, সমালোচনা করব। হুম, হ্যাঁ? সেই ধারাবাহিকতাটা আমি এখনো আমি গণমাধ্যমের মধ্যে লক্ষ্য করি যে there is one savior and he is the angel or she is the angel and rest are the devils, and those devils are so মানে কি বলবো, so notorious যে তারাই প্রধানমন্ত্রীকে অলওয়েজ ভুল বুঝায়, হুম, অলওয়েজ ভুল পথে নেয়। হ্যাঁ, প্রধানমন্ত্রী কিন্তু ফেরেশতা। হুম, হুম, এইটা আমি আওয়ামী লীগের সময়ও দেখেছি, and I'm now seeing the continuation of that old story. বাট মজাটা কি জানেন শারমিন? যখন শেখ হাসিনার পতন হলো, তখন কিন্তু কেউ আর কোন মন্ত্রীকে গালি দিল না। হুম, হুম, সকল দোষ গিয়ে শেখ হাসিনার ঘাড়ের উপর উঠল। হ্যাঁ, এত বছর উনি ফেরেশতা। এখন one and only দুষ্ট পারসন became শেখ হাসিনা আফটার 5th হুম, হুম, অগাস্ট। তাই না? হুম, তো আমি খালি এই সরকারকে ওটুকুই মাথায় রাখতে বলবো। হ্যাঁ? যে আপনারা কোন আ তেলবাজিতে না গা ভাসায় দিয়েন না।
কারণ এটা যখন ব্যাকফায়ার করে তখন ওই সরকার প্রধানের উপরেই পুরা গুলিটা চলে যায়। তখন কিন্তু আর আপনার পারিষদ, চাটুকার, আহ এখন যাদেরকে শুভানুধ্যায়ী দেখবেন তাদেরকে কিন্তু কেউ বকবে না। তখন স্ট্রেইট অ্যাওয়ে যারা আজকে 100 টাকার খাবার নিয়ে উচ্ছ্বাস করছেন, যারা আজকে 200 টাকার শার্টকে সেলিব্রেট করছেন, যারা আজকে সাধারণ জীবনযাপন কে একেবারে বড়ভাবে উদযাপন করছেন, তারা সেকেন্ডে কিন্তু গুলিটা আপনার দিকে তাক করবে। সো আমি এটুকুই বলবো যে 5th অগস্ট থেকে শিখেন, তাই হুম, না? হুম। আপনি মানে ফেরেশতা আর ডেভিলের মধ্যে এক রাতের ডিফারেন্স, হুম, এক রাতের মধ্যে। যেটা আমি ইয়েকে দেখেছিলাম, শেখ রেহানা তাদের যে অটোবায়োগ্রাফি হুম, দুই মানে শেখ হাসিনা এবং শেখ রেহানা যে করেছিলেন একটা একটা হুম, হুম। সিনেমা হ্যাঁ, হ্যাঁ। ইয়ে, আপনি নামটা যদি বলেন, আমি ভুলে গেছি, নামটা ডটার মনে স্টেল পড়ছে না। এরকম একটা মুভি ডটার হয়েছিল। স্টেল, অ্যাবসলিউটলি। হুম, ডটার স্টেলে বলেছিলেন যে 15ই অগস্টের আগের রাত, মানে 14ই অগস্টে ওনারা যখন দেশের বাইরে ক্যান্ডেল লাইট ডিনার করছেন এবং 15ই অগস্ট যখন বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন, পরের দিন যে ওই বাড়িতেই তাদেরকে কি ব্যবহারের মুখোমুখি হতে হয়েছে এটা উনি নিজের মুখে বলেছেন। তো মানে ক্ষমতায় যারা থাকেন তাদের কিন্তু দিন আর রাত আকাশ হুম। পাতাল হয়ে যেতে পারে। আমি জাস্ট এটুকুই বলতে চাই। আপনি আ যখন বিএনপিতে ছিলেন তখনও বিএনপি সম্পর্কে আপনার কাছে অনেক প্রশ্ন করতাম। আপনি বিএনপিকে নানানভাবে ডিফেন্ড করতেন বিভিন্ন ক্ষেত্রে। এখন আপনি বেশ কড়া Absolutely. সমালোচনাও করেন। এখন বেশ কড়া সমালোচনাও করেন। মানে একটা সমালোচনা আপনাকে নিয়ে হয় বা আলোচনাও বলতে পারেন যে আপনি তো বিএনপি এই রুমিন ফারহানাকে বিএনপি তৈরি করেছে। বিএনপি এনেছে এই রুমিন ফারহানাকে। সেখানে এখন আপনি বিএনপির সমালোচনা করেন। মানে বিএনপি আপনাকে রুমিন ফারহানা বানিয়েছে এই প্রসঙ্গে আপনি কি বলবেন? আর বিএনপি রুমিন ফারহানা এখন যখন স্বার্থ পেল না, তখন বিএনপি সমালোচনা শুরু করল। আ আচ্ছা। ২ টো প্রশ্ন ২ ধাপে আসি। আমাকে একটু সময় হুম, দেন শারমিন, আমি একটু নিশ্চয়ই। এলাবোরেট করি। কারণ এই কথাটা খুব শুনতে হয় তো আমাকে। আচ্ছা, যখন স্বার্থ পেল না, আ স্বার্থটা আমি পেলাম না হচ্ছে আমাদের নভেম্বরের শেষে বা ডিসেম্বরে আমাদের বোধহয় মনোনয়ন ঘোষণা হলো, হুম, তাই না? হুম, হ্যাঁ, ফেব্রুয়ারিতে ইলেকশন। ওই নভেম্বর ডিসেম্বরের হুম, মধ্যে। কিন্তু আমি কিন্তু বিএনপির চাঁদাবাজির সমালোচনা শুরু করলাম হুম, ২০২৫ এর শুরু থেকে। আর ২০২৫ এর শেষে গিয়ে নমিনেশন দেয়া হলো হুম। বা না দেয়া হলো। তো তাহলে আমি সমালোচনা বা বিএনপির ভুলগুলো কেন আগে থেকে বলা শুরু করলাম? আমি কি জানতাম না যে এটার একটা ছাপ আমার নমিনেশনে আসবে? হুম। আমি কি জানতাম না যে এই কারণে দলের সঙ্গে আমার দূরত্ব তৈরি হবে? তো কি আমি চাঁদাবাজির কি বুঝতে সমালোচনাই পার কি আপনার জন্য কাল হয়েছিল? বড় একটা ভূমিকা তো রেখেছে বটে। আচ্ছা। যে ও শি ইজ নট দ্যাট অনুগত, যে যেই অনুগত হলে আসলে তাকে হুম, ট্রাস্ট করে কাছে এনে কাজ করা যায়। হুম, সো দলের ভিতর থেকে যখন আমাকে শো কজ করা হলো সেটাও খুব গোপনে করা হুম, হলো। কারণ দল জানে আমি যা বলছি তা সঠিক বলছি। তো আমাকে শো কজ করলে সেটা আরেকটা সমালোচনা হবে। সেই শো কজটা খুব গোপনে করা হলো। সেটার জবাবও আমি দিলাম। ৭২ ঘন্টার মধ্যে আমি চাঁদাবাজির বিরাট তালিকা দিলাম। বিএনপি শুধু চাঁদাবাজি না, অন্তর্কোন্দল এবং নানান রকম আ সংঘর্ষে জড়িয়ে পড়ছিল বিএনপি নিজেদের ভেতরে এবং জামাতের সঙ্গে, অন্য দলগুলোর সঙ্গে। সেগুলো নিয়েও আমি খুব স্ট্রংলি মিডিয়াতে কথা বলেছি। এবং সেটা আপনি এত ওয়েল ডকুমেন্টেড না আজকাল সব কথা, যে ইটস উইদিন হুম। ইওর ফিঙ্গার টিপ। জাস্ট গো অ্যান্ড গুগল ইট, YouTube এ যান, ইউ উইল ফাইন্ড ইট। সো এটা আমি আপনাকে ওভাবে আমার ব্যাখ্যারও দরকার নেই। আপনারা সবাই জানেন যেটা আমি করেছি। সো পাইনি বলে করেছি ব্যাপারটা তা না। এখন আসেন যে আপনাদের সঙ্গে যখন আমি টক শোতে বসেছি আওয়ামী লীগের আমলে, তখন আমি বিএনপি কে খেয়ে না খেয়ে ডিফেন্ড করেছি। কেন করেছি? হুম, করেছি বিকজ এত দুর্দশা বিএনপির জীবনে কোনোদিন আসে নাই। এবং বাংলাদেশে কোনো পলিটিক্যাল পার্টিও এত খারাপ অবস্থায় আমার সেন্স হওয়ার পর পড়ে নাই। কারণ আমি জন্মেছি ৮১ সালে। সো আওয়ামী লীগ যদি তাদের দুর্দশার কথা দাবি করে সেটা ৭৫ থেকে ৮১। হুম, ঠিক আছে? তো ওটা আমার জন্মের আগেকার কথা। আমার জন্মের পরে আমি কোন পলিটিক্যাল পার্টিকে এত ভয়াবহ দুর্দশায় পড়তে দেখি নাই, যেটা আমি ১৩ সাল থেকে ২৪ পর্যন্ত বিএনপি কে দেখেছি। আর তখন তখন যদি আমি আ গুমের বিরুদ্ধে কথা বলি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিপক্ষে কথা বলি,
আমি যদি হিউম্যান রাইটস ভায়োলেশন নিয়ে কথা বলি, আমি যদি করাপশনের বিরুদ্ধে কথা বলি, সবগুলো কিন্তু অটোমেটিক্যালি বিএনপির পক্ষে যায়। হুম। সবগুলো অটোমেটিক্যালি বিএনপির পক্ষে যায়। সো যেহেতু বিএনপি তখন পাওয়ারে ছিল না, বিএনপি তো স্টিয়ারিং এ ছিল না। সো না, বাংলাদেশের কিন্তু ধরেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা আপনি বললে সেটি বিএনপির মানে সেটি আওয়ামী লীগের বিপক্ষে যায় তা নিশ্চিতভাবে। বা আপনি গুম, খুন এসবের বিরুদ্ধে মানবাধিকার বিরুদ্ধে কথা মানে বিষয়ে কথা বললে সেটি আওয়ামী লীগের বিরুদ্ধে যায়। কিন্তু বিএনপির পক্ষে কি করে যায়? কারণ বিএনপিও তো আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কলুষিত করার পেছনে যেটিকে অজুহাত করে ধরে আওয়ামী লীগ আসলে পুরো ব্যবস্থাটাকেই বাতিল করে দিল। সেই একই মানে কাজটা বিএনপি সেই ইতিহাসটাও অনেক আপনিও জানেন, আমিও জানি বা সবাই আসলে কম বেশি জানে। ফলে না বলি। আ আ মানে হত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ইউ সেটিও আর বিএনপির। অ্যাবসলিউটলি রাইট। হ্যাঁ, তো শারমিন, হ্যাঁ, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। কিন্তু টক শোতে আপনি যদি এখন 15 বছর আগের বিএনপি কি ভুল করেছিল বা অন্যায় করেছিল সেটার উপর গুরুত্ব দিয়ে কথা বলবেন, নাকি 18 সালে বসে আপনি 18 নির্বাচন নিয়ে কথা বলবেন, নিশ্চয়ই আর। বা 14 তে বসে আপনি 14 নির্বাচন নিয়ে কথা বলবেন? তো ওটগুলো যখন আমি বলেছি, তখন অটোমেটিক্যালি সেটা গভর্নমেন্টের এগেইনস্টে বলতেই হুম, হবে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলতে হলে গভর্নমেন্টের এগেইনস্টে বলতেই হবে। যেমন এখন আপনি যদি গ্যাস সংকট, বিদ্যুৎ সংকটের কথা বলেন, আপনি কি বলবেন আওয়ামী লীগ দায়ী আজকের এই গ্যাস বলছে সংকটের তো জন্য? বিএনপি তো বলতে বলছে। পারেন, সরকার তো বলছে এটি আসলে শেখ হাসিনার সরকার পলিসি। বলছে, এটা বলা যায়। কিন্তু আপনি বলেন মানুষ কি এটা খাচ্ছে? মানুষ কি এটা মানছে? বা আমরা কি এটা বলতে পারি? সরকার বলছে বটে, কিন্তু সাথে সাথে কিন্তু জবাব আসছে। তাহলে আপনারা কি করেছিলেন? আপনারা তো গত 17 বছর জানতেন যে সরকার সেভাবে কূপ খনন করছে না। হুম, সরকার নিজস্ব জ্বালানি মানে আহ নির্ভরশীলতা তৈরির জন্য যা যা করা দরকার নিজের দেশের জ্বালানির উপর নির্ভরশীল করছে না। সৌর বিদ্যুতের উপর নির্ভরশীলতা বাড়ানোর জন্য কাজ করছে না। তো তাহলে আপনারা সেকেন্ড হিসেবে যে আপনারা তো আসবেন, আপনারা তো জানেন যে আপনারা ক্ষমতায়, এরপরে একদিন একদিন আপনারা, আপনাদের প্ল্যান কি ছিল? এই প্রশ্নটা তো আসে। তো আজকে কিন্তু সমালোচনা সরকারের হচ্ছে। আপনি ব্যবসায়ীদের কথা শুনেন, আপনি সিএনজি ড্রাইভারের কথা শুনেন, হুম, আপনি সাধারণ মানুষের কথা শুনেন, আপনি পলিটিক্যাল যারা মানে হয়তো সচেতন কিন্তু কোনো সরাসরি দল করে না, হুম। আপনি তাদের কথা শুনেন, আপনি দেখবেন প্রত্যেকে সরকারকে দায়ী করছে। স্টিয়ারিং এ যে থাকে দায়টা কিন্তু তাকে কিন্তু এই নিতে হয়। ৬ মাসে কি আচ্ছা, এখন এটা একটু অবশ্য ওই প্রসঙ্গটা শেষ না হতেই এটা চলে আসলো। কিন্তু সরকার কি ৬ মাসে এমন কিছু করতে পারত যার কারণে এই দুর্ভোগটা এড়ানো যেত? একটা এলএনজি টার্মিনাল ঠিক করতে যখন আপনার ১ মাস সময় লাগবে, তখন তো ওটা অটোমেটিক্যালি আপনার অক্ষমতা, অদক্ষতাকে ইন্ডিকেট করে শারমিন। আপনার আছেই সাকুল্যে ২ টা। আরেকটা হাসিনা করতে চেয়েছিল, ইউনূস সরকার এসে ওটা বন্ধ করেছে। হুম, তো আছেই সাকুল্যে ২ টা। তার মধ্যে একটা বন্ধ হলে আপনি জানেন না আপনার কি হুম, দশাটা হবে? সেটা ঠিক করতে আপনার ১ মাস লাগবে। যদি লাগে তাহলে আপনি অদক্ষ সরকার শারমিন। ইটস সিম্পল অ্যাজ হুম, দ্যাট। আচ্ছা, এখন জরুরি প্রশ্ন যেটা আপনার ১ম প্রশ্ন। আমাকে দল রুমিন ফারহানা করেছে। এই যে এই কথাগুলো বলার মাধ্যমে একভাবে যারা এই কথাগুলো বলছে তারা দাবি করছে যে রুমিন ফারহানা হ্যাজ বিকাম সামথিং। আমি কিন্তু নিজেকে সামথিং মনে করি না। আমি খুবই তুচ্ছ, নগণ্য বাংলাদেশের একজন নাগরিক যিনি রাজনৈতিকভাবে সচেতন, পেশায় আইনজীবী এবং রাজনীতি কর্মী। এটা হচ্ছে আমার নিজের পরিচয়। কিন্তু আপনি যখন বলেন যে রুমিন ফারহানাকে রুমিন ফারহানা বানিয়েছে, তার মানে আপনি ধরে নিচ্ছেন আমি একটা কিছু হয়েছি। হুম, আচ্ছা, আসেন এখন ধাপে ধাপে। রুমিন ফারহানা নামটা আমার পারিবারিকভাবে দেয়া। এটা বিএনপি নামটা আমাকে দেয় নাই। এটা আমি আমার বাবা-মা আমার হুম, জন্মের পরে রুমিন ফারহানা নামটা রেখেছেন। আমার আইনজীবী আমার বাবা-মা খরচ করে, কষ্ট করে, পয়সা খরচ করে আমাকে উনারা পড়িয়েছেন। আমিও কষ্ট করে পড়াশোনা করে আইনজীবী হয়েছি। কোর্টেও দৌড়াদৌড়ি করতে হয়, পেশা চালাই, এভাবে করছি। এখন আপনি যদি মনে করেন বিরাট একটা কিছু আপনি করেছেন, তাহলে কি করেছেন আপনি? আপনি আমাকে ১০ বছর, আমি বিএনপির কথা বলছি, আমাকে সহ আন্তর্জাতিক সম্পাদক করেছেন। বিএনপিতে এরকম সহ আন্তর্জাতিক সম্পাদক আরো ১-১৫০ আছে। সকল সহ। আন্তর্জাতিক এই সহ আন্তর্জাতিক সরি, সহ আন্তর্জাতিক ছিল আরো ৫ টা, আন্তর্জাতিক ছিল আরো ৫ টা। মোট ১০ টা ছিল আন্তর্জাতিকেই। আর সহ অন্যান্য হুম, সব সহশিক্ষা, সহ প্রশিক্ষণ, সহ স্বাস্থ্য, সহ কর্মসংস্থা ইত্যাদি, ইত্যাদি ধরলে আরো ৩ ছিল। তো তারা কেউ কেন আসলে আ নামে উদ্ভাসিত হইল না? ১, মহিলা এমপি আমাকে বিএনপি বানিয়েছিল।
তো বিএনপির 81 সালের পর জন্ম হচ্ছে 77 থেকে আজকে 2026 কত বছর হলো? 40 নাকি না? হুম হুম 50 হুম কত হলো? 45। হুম আচ্ছা এই